ডাক্তার রেজাউল করিম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমে যে ব্যাপারটি জানতে চাচ্ছি যে করোনা ভাইরাসের ভ্যাকসিন যদি বাজারে আসে, সব বয়সের মানুষের জন্য সুরক্ষার বিষয়টি কিভাবে নিশ্চিত করা যায় এবং কিভাবে তা দেয়া যেতে পারে? অনেক ধন্যবাদ। তো প্রথমে আমি যে জিনিসটি দিয়ে শুরু করতে চাচ্ছি যে একটা ভ্যাকসিন যখন আমাদের শরীরের মধ্যে দেওয়া হয় তখন ভ্যাকসিনটা কিভাবে কাজ করে, এবং আপনি যেটা বললেন যে বয়স্ক লোকদের ক্ষেত্রে ভ্যাকসিন তত বেশি কার্যকরী হয় না, কি কারণে এই ভ্যাকসিনগুলো বয়স্ক লোকদের মধ্যে তত বেশি কার্যকরী হয় না। তো ভ্যাকসিন দেখবেন একটা হলো ভাইরাসের অংশ। এই ভাইরাসের অংশ যখন আমাদের শরীরের মধ্যে ঢুকবে তখন আমাদের শরীরের যে ইমিউন সেলগুলো আছে ওই ইমিউন সেলগুলোর মধ্যে এক ধরনের সেন্সর থাকে। এই সেন্সরগুলোকে বলে ইনেট ইমিউন রিসেপ্টর। তো এই রিসেপ্টর দিয়ে যখন ভাইরাসের অংশগুলোকে ধরা হবে, ধরার পর দেখবেন এক ধরনের কেমিক্যাল নিঃসরিত হবে যাদেরকে বলে ইন্টারফেরন। এই ইন্টারফেরন ওই পরবর্তীতে যে ভাইরাস আসবে, ভাইরাস আসলে ভাইরাসের ওই বংশবৃদ্ধিকে প্রতিরোধ করবে। তো এখন বৃদ্ধদের ক্ষেত্রে, বয়স্ক লোকদের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, ওই যে সেন্সরের কথা বললাম, ওই সেন্সরগুলো অত বেশি অ্যাক্টিভ থাকে না। তারপর আবার যে ইন্টারফেরন তৈরি হয়, ইন্টারফেরনের যে পরিমাণে তৈরি হওয়ার কথা ওই পরিমাণে তৈরি হয় না। তো এরপর যেটা হয়, আমাদের যে টি সেল থাকে শরীরের মধ্যে, এই টি সেল অ্যাক্টিভেট হয় ভ্যাকসিন দিয়ে। কিন্তু বয়স্ক লোকদের ক্ষেত্রে যেটা হয়, টি সেল যে অ্যাক্টিভেট হওয়ার জন্য যে একটা এক ধরনের টি সেল থাকে যেটাকে বলে নাইভ টি সেল, এই নাইভ টি সেলের পরিমাণ বয়স্ক লোকদের মধ্যে থাকে অনেক কম। এবং শুধু তাই না, এই যে টি সেল যে কার্যকারিতা নর্মালি যেরকম থাকার কথা, বয়স্ক লোকদের মধ্যে এই টি সেলের কার্যকারিতা থাকে অনেক কম। এরপর যেটা আসবে সেটা হলো যে বি সেল। এই বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হবে। তো বয়স্কদের ক্ষেত্রে যে সমস্যাটা এখানে হচ্ছে যে বি সেল দিয়ে দেখবেন যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হবে বিভিন্ন প্রকারের। তো এটা বয়স্কদের মধ্যে বিভিন্ন প্রকারের অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম না। আবার দেখবেন যে পরিমাণে করতে হয় এই পরিমাণও বয়স্ক তৈরি করতে পারে না। তারপর আসে হলো মেমোরি সেল। মেমোরি সেলের মধ্যে আবার দুটো ভাগ আছে, টি সেল মেমোরি, বি সেল মেমোরি। খুব সংক্ষেপে বলতে গেলে বলতে হয়, দেখবেন এই মেমোরি সেলগুলো কি করবে, পরবর্তীতে যখন ভাইরাসটা আসবে আমাদের শরীরের মধ্যে, মেমোরি সেলগুলো খুব তাড়াতাড়ি রিয়েক্টিভ হয়ে ওই যে টি সেলের কথা বলছিলাম, অনেক টি সেল তৈরি করবে এবং ভাইরাসকে মেরে ফেলবে। এবং বি সেলগুলো ওই ওই মেমোরি বি সেলগুলো অ্যান্টিবডি প্রডিউস করবে। এখন বয়স্কদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই যে মেমোরি বি সেল দিয়ে যে অ্যান্টিবডি তৈরি হবে, এই অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াগুলো অত বেশি ভালো থাকে না বলে ওই পুরো ভ্যাকসিন যে কার্যকারিতার জন্য যে পুরো প্রসেস প্রয়োজন, এই প্রসেসগুলো বয়স্ক লোকদের মধ্যে কম থাকায় ভ্যাকসিনের অ্যাক্টিভিটি অনেক কম থাকে। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি যে এই বয়স্ক ব্যক্তিদের টিকা দেওয়ার আগে তাদের কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষার দরকার হবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেখবেন যে ওই বয়স্ক লোকদের শুধুমাত্র ভ্যাকসিনের যে ইফেক্টিভিটি কম থাকবে তা না, আবার যেহেতু তারা ভালনারেবল, তাদের মধ্যে দেখবেন যে ওই সাইড ইফেক্টও এসে যেতে পারে ভ্যাকসিনের। কাজেই নর্মাল যারা আমরা লোকজন, তাদের ক্ষেত্রে যে সাইড ইফেক্ট শো করতে পারে, বৃদ্ধ লোকদের ক্ষেত্রে, বয়স্ক লোকদের ক্ষেত্রে এই সাইড ইফেক্ট অনেক বেশি স্ট্রং হয়ে যেতে পারে। আপনি বয়সের কথা যদি বলা হয় বা চিন্তা করি, তাহলে কোন বয়স পর্যন্ত টিকাটা দেয়া যেতে পারে বা কোন বয়সের পরে আর সেটি নিতে পারবে না শরীর? আসলে এরকম কোনো আহ, আহ, ভাগ করা হয়নি। দেখবেন যে ওই আহ, যে ভ্যাকসিনগুলো এখন বাজারে আসছে ওই বয়স্ক লোকদের দেওয়ার জন্য, তাদের মধ্যে যদি আমি বলি যে দেখবেন ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন, ওই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেখবেন ওই যারা বয়স্ক লোক তাদেরকে দেওয়া যায়। তো দিলে তাদের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি থাকে না, কিন্তু তাদের যে কার্যকারিতা, ওই এটার কার্যকারিতা যারা চিলড্রেন এবং অ্যাডাল্ট, তাদের যদি কার্যকারিতা হয় ওই 80 থেকে 90 ভাগ, তখন দেখবেন যারা আবার ওই বয়স্ক লোক 65+, তাদের ক্ষেত্রে কার্যকারিতা অনেক কমে যায়, কমে গিয়ে দেখবেন যে 30% to 50%-এর মতো
মতো হয়ে যায়। এই পর্যায়ে আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে করোনার ভ্যাকসিন সার্বজনীন করতে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং যেসব ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বা যেসব ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে সেখানে কি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা যে বয়স্কদের কোন বয়সে কি এই ভ্যাকসিন কি ধরনের কাজ করছে? হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে দেখবেন যে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন যেটা বয়স্কদের ক্ষেত্রে ওই যারা চিলড্রেন এবং অ্যাডাল্ট তাদের অনেক কম। এটি শুধুমাত্র যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে হয় তা না। দেখবেন অন্যান্য যে অ্যাডাল্ট ভ্যাকসিনগুলো আছে যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, তারপর নিউমোকক্কাল ভ্যাকসিন, এগুলো সবই কার্যকারিতা অনেক কম। তো এই মুহূর্তে একটা ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে অনেক কথা হচ্ছে, সেটা হলো ওই সিনোভ্যাকের একটা ক্যান্ডিডেট ভ্যাকসিন, যেটা হলো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন টেকনোলজি দিয়ে বানানো হচ্ছে। তো এখানে একটা খুব সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিনটা তত বেশি নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম না। কিন্তু আবার যদি বয়সের ভেদ করেন তখন দেখবেন যে যারা বয়স্ক, যেমন যাদের বয়স 59, তাদের মধ্যে এই ভ্যাকসিনটি যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করছে তার পরিমাণ অনেক কম। তো এখন যে দ্বিতীয় প্রশ্ন যেটা আপনার, যে ক্লিনিক্যাল ট্রায়াল, এই ক্লিনিক্যাল ট্রায়ালে বেশ বিচক্ষণতা দেখাতে হবে। তো যেমন এই দেখলাম যে কিছু কিছু ক্লিনিক্যাল ট্রায়াল চলছে যারা হলো ওই বিভিন্ন এইজে ভাগ করেছে। যেমন একটা ফাইজার একটা কোম্পানি যারা বিশ্বখ্যাত ভ্যাকসিন প্রডিউসার, তো ওরা 3টা ভাগে ভাগ করেছে। একটা হলো 18 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 85। তো এই ভাগটা করার যে সুবিধা সেটা হলো কি, তখন দেখা যাবে যে কোন গ্রুপের মধ্যে ভ্যাকসিনটা কার্যকরী হচ্ছে এবং যারা বয়স্ক লোক তাদের মধ্যে এই ভ্যাকসিনটা কার্যকারিতা দেখাচ্ছে কিনা। তো এই যদি ডিস্টিংকশন না করা হয়, যদি সব গ্রুপে যদি একখানে ফেলানো হয়, তো যেমন যেটা আগে বলছিলাম যে দেখবেন যে যারা কম বয়সী তাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা কার্যকরী হবে, যারা বেশি বয়সী তাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা কম কার্যকরী হবে। কিন্তু পুরো যে ইফেক্টটা সেটা কিন্তু দেখবেন যে ওই যে যারা বয়স্ক লোক তাদের যে কম কাজ করে সেটা কিন্তু উঠে আসবে না। কাজেই ক্লিনিক্যাল ট্রায়ালটা কিন্তু একটু বায়াসড হয়ে যাবে। সেজন্য ওই যে গ্রুপিং, যে বিভিন্ন এজ গ্রুপিং, এটা করেই ক্লিনিক্যাল ট্রায়াল চালানো প্রয়োজন বলে আমি মনে করি। এক্ষেত্রে আরেকটি জিনিস জানতে চাচ্ছি যে বয়স অনুযায়ী ভ্যাকসিনের কোনো ভ্যারিয়েশন আসবে কিনা, যদি এক এক বয়সে এক এক ধরনের ভাবে রেসপন্স পাওয়া যায়? হ্যাঁ, দেখবেন এই করোনা যেহেতু শিশুদেরকে তেমন ইনফেক্ট করতে পারে না, তো এই মুহূর্তে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি যেগুলো 18-এর নিচে, 18 ইয়ার্সের নিচে। তো তো আবার দেখবেন যারা ইয়াং তাদের ক্ষেত্রে যেটা বলছিলাম যে যে ইমিউন সিস্টেম সেটা বেশ অ্যাক্টিভ, এইসব ক্ষেত্রে দেখবেন তারা ভ্যাকসিন পেলে বেশ ভালো ইমিউন রেসপন্স তৈরি করতে পারবে। কিন্তু যারা বয়স্ক তাদের ক্ষেত্রে ওই যে যতগুলো উদাহরণ দিচ্ছিলাম, সব ভ্যাকসিনগুলোই যেগুলো বয়স্কদের মধ্যে কম ইমিউন রেসপন্স দেয়, ওরকমই এখানেও ধারণা করা হচ্ছে এরকমও হতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়নি, তো কাজেই আমাদেরকে ওয়েট করতে হবে, দেখতে হবে যে এই ক্লিনিক্যাল ট্রায়াল শেষ পর্যন্ত ওই যারা বয়স্ক লোক তাদেরকে ওই করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রোটেকশন দিতে পারে কিনা। যে বয়স্করা কিন্তু এই ভাইরাসে আক্রান্ত বেশি হচ্ছে এবং তারাই কিন্তু খুব বেশি পরিমাণে মারা যাচ্ছে। তো এই ভ্যাকসিন যদি বয়স্কদের সুরক্ষা দিতে না পারে তখন বিকল্প কিছু ভাবা হচ্ছে কিনা? হ্যাঁ, তো আসলে যেটা বলছিলাম যে এই মুহূর্তে ওইভাবে বলা ঠিক হবে না যে ভ্যাকসিন সুরক্ষা দিতে পারবে কিনা। কিন্তু যদি সুরক্ষা দেয়, দিলেও কম দেবে, এটা হলো যেটা পূর্ববর্তী ইতিহাস বলছে। তো এখন আপনি যেটা বললেন যে বয়স্ক লোক বেশি মারা যাচ্ছে, এটা ঠিক। যেমন আমি যে দেশে থাকি এই দেশে দেখবেন যে প্রায় 75% যারা লোক মারা যাচ্ছেন তাদের বয়স হলো ওই 80 এর উপরে। বাংলাদেশের ক্ষেত্রেও যেটা দেখবেন যে ওই 24 থেকে 40 তাদের যাদের বয়স
তারা হলো বেশি আক্রান্ত হচ্ছে, কিন্তু 70% যারা মারা যাচ্ছেন তাদের বয়স হলো 50-এর উপরে। তো আরেকটি, জি তো বলুন। এখন হ্যাঁ, তো যে জিনিসটা আসলে ওই ভ্যাকসিন যদি কার্যকরী না হয় তত বেশি, তাহলে যে জিনিসটা করতে হবে, এটা ভ্যাকসিন কার্যকরী হোক বা না হোক, এই আমাদের স্বাস্থ্যবিধি যেগুলো সেগুলো হলো পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। আর বিশেষ করে যারা বয়স্ক লোক, তাদের তো দেখবেন বেশ একটা ভালনারেবল পপুলেশন, তাদেরকে সেভ করার জন্য আসলে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো দরকার। তো যে জিনিসটা করতে হবে এই স্বাস্থ্যবিধির মধ্যে, দেখবেন যে এই যে করোনা ভাইরাসটা যেটা ছড়ায় সেটা হলো এক মানুষের কাছ থেকে অন্য মানুষের কাছ থেকে যাবে। আবার এটা ভাবলেই হবে না যারা অসুস্থ তাদের কাছে আমি আসবো না, তা না। কিছু কিছু লোক তারা দেখবেন অসুস্থ না, তারপর ভাইরাসটা ছড়াতে পারবে। কাজেই আমি আমার আব্বা মাকে যে কথাটা বলি যে ওই যারা একই ঘরের মধ্যে যারা থাকবেন না, যে কারোর সাথে যদি কথা বলতে হয়, কথা বলতে হলে 1.5 মিটার যে দূরত্ব, এই দূরত্ব রেখে কথা বলবেন। আর এই বদ্ধ পরিবেশে ভাইরাসটা বেশি ছড়ানোর সহযোগিতা করে। তো কাজেই সম্ভব হলে ঘরের বাইরে যে উন্মুক্ত আবহাওয়া, উন্মুক্ত পরিবেশ, সেখানে গিয়ে কথা বলতে পারেন। তারপর আবার যে জিনিসগুলো করতে হবে সেটা হলো যে এই যে আমরা বারবার শুনি ওই সাবান পানি দিয়ে ভালো করে হাত ধোয়ার কথা। তো এই জিনিসটা কি কারণে বলা হচ্ছে বারবার, দেখবেন যে আমরা যদি ওই ভাইরাসটা আমাদের যদি হাতে লেগে যায়, তখন আমরা যদি আমাদের মুখ টাচ করি অথবা নাক অথবা কান, তো এর মধ্য দিয়ে ভাইরাসগুলো আমাদের শরীরে ঢুকে গিয়ে ওই আক্রান্ত করতে পারবে। তো কাজেই ওই যে হাত ধোয়া, এই হাত ধোয়ার ওই সাবান পানি দিয়ে, বিশেষ করে যারা বৃদ্ধ লোক, অবশ্য সবাইকে করতে হবে, বিশেষ করে যারা বয়স্ক লোক তাদেরকে ব্যাপারে বেশি সচেতন হতে হবে। তারপর আরো যে জিনিসটা করা দরকার, যখন বাইরে যাবেন আপনারা, তো এই যে 3 লেয়ারের যে মাস্কগুলো আছে, ওই মাস্ক পরে বাইরে যেতে হবে। ডাক্তার রেজাউল করিম, এই পর্যায়ে জানতে চাচ্ছি যে ভ্যাকসিন ছাড়া যেসব ড্রাগ নিয়ে ট্রায়াল করা হচ্ছে বা ভাবা হচ্ছে তা নিয়ে জানাবেন কি? হ্যাঁ, দেখবেন আসলে আরো যেটা আপনি বললেন যে যে শুধু ভ্যাকসিনই শেষ কথা না। তো আমি নিজেও চাই যে ভ্যাকসিন খুব তাড়াতাড়ি বাজারে আসুক। আমি নিজেও চাই যে ভ্যাকসিন যারা বয়স্ক মানুষ তাদেরকে যে পরিমিত পরিমাণ যে ইফেক্টিভিটি দেওয়ার কথা সেই ইফেক্টিভিটি দেখ, কিন্তু ভ্যাকসিনের শেষ কথা না। তো ভ্যাকসিনের মতে দেখবেন কয়েকশো ড্রাগ এখন বিভিন্ন পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে এসে গেছে, এবং কিছু কিছু ক্লিনিক্যাল ট্রায়াল বেশ ভালো কার্যকারিতা দিচ্ছে। যেমন আপনি জানেন যে কোভিড-19 আক্রান্ত হয়ে যারা মারা যান তাদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো যে ওই সাইটোকাইন স্টর্ম, একটা সাইটোকাইন ঝড় তৈরি হয়, ইমিউন সিস্টেম এরকম হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। তখন কিছু কিছু ড্রাগ আছে, এই ড্রাগ দিয়ে দেখবেন ওই যে হাইপার অ্যাক্টিভ ইমিউন সিস্টেমকে বন্ধ করা যায়। যেমন একটা উদাহরণ যদি দিই, একটা ওই যেটা বলছিলাম যে একটা কেমিক্যাল রিয়াকশন যেটা হয় ভাইরাস ঢোকার পর, সেটা একটা হলো কেমিক্যালের নাম হলো ইন্টারলিউকিন-6। এই ইন্টারলিউকিন-6টা বন্ধ করার জন্য একটা ড্রাগ বাজারে অন্য থেরাপির জন্য অলরেডি এস্টাবলিশড। এই ড্রাগ দিয়ে কোভিড-19 ট্রায়াল দেওয়া হয়েছে এবং বেশ কার্যকরী ভূমিকা রাখছে। কাজেই শুধুমাত্র ভ্যাকসিনে না, এরকম অনেক ড্রাগ দেখবেন শেষ পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল এসে গেছে, এবং আমি আশা করি অনেক ড্রাগই বেশ কার্যকরী ভূমিকা। ডক্টর রেজাউল করিম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।